আপনাদের কি কর্মসূচি, মানে কি করতে চলেছেন আপনারা? ইতিমধ্যেই এই দখলদার ফ্যাসিস্ট অবৈধ গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে চলমান আন্দোলনের অংশ হিসেবে ৩০ তারিখ পর্যন্ত বাংলাদেশের সমস্ত জেলা উপজেলা পর্যায়ে বিক্ষোভ প্রতিবাদ এবং প্রতিরোধ অনুষ্ঠিত হবে। ইউনূস মহাজনের মাইনকা চিপা থেকে বেরোনো যেন হচ্ছেই না। যে বিদেশি শক্তি ইউনূস মহাজনকে ক্ষমতায় বসিয়েছিল তারা এখন চারদিক থেকে চাপ দিতে শুরু করেছে এবং সেই চাপে চিড়ে চ্যাপটায় ইউনূস মহাজনের এখন তখন দশা। এক একটি পক্ষ ইউনূসকে চাপ হিসেবে আজকাল অংশগ্রহণ শব্দটিকে খুব উপযুক্ত মনে করছে। কি ডিসেম্বরে বিজয় উৎসব করতে যাচ্ছে, এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। প্রসঙ্গটি হঠাৎ করে শুনে অনেকের মনে বা অনেকের কানে হয়তো হঠাৎ খটকা লাগতে পারে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ঢাকা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ভয়ঙ্কর কর্মসূচি ঘোষণা দিয়েছে। তবে কি ডিসেম্বরেই আওয়ামী লীগের বিজয় হতে চলেছে? দর্শক, এ নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেখতে পারবেন। দর্শক, আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। 30 তারিখ আপনাদের কি কর্মসূচি, মানে কি করতে চলেছেন আপনারা? ইতিমধ্যেই এই দখলদার ফ্যাসিস্ট অবৈধ গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে চলমান আন্দোলনের অংশ হিসেবে ৩০ তারিখ পর্যন্ত বাংলাদেশের সমস্ত জেলা উপজেলা পর্যায়ে বিক্ষোভ প্রতিবাদ এবং প্রতিরোধ অনুষ্ঠিত হবে এবং এই আন্দোলনকে চূড়ান্ত ধাপে অবতীর্ণ করার জন্যই সংগঠন প্রস্তুত হচ্ছে, গণমানুষকে সম্পৃক্ত করা হচ্ছে এবং আমরা এই আন্দোলনকে যে চূড়ান্ত পরিণতির কথা আমরা বলছি বারবার, সেটা হচ্ছে যে একটা নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করা, দখলদার সরকারের বিদায়ের পথটা প্রশস্ত করা এবং বাংলাদেশে আবারও এক ধরনের গণতান্ত্রিক সরকারের আসার পথটি উন্মুক্ত করা, সেই লক্ষ্যকে কেন্দ্র করেই এই কর্মসূচিটি দেওয়া হয়েছে এবং সকল শ্রেণী পেশার মানুষ যেন সম্পৃক্ত হয়। একই সঙ্গে এক ধরনের অসহযোগ আন্দোলন এবং একই সঙ্গে এক ধরনের প্রতিরোধের আন্দোলন যেন এটির মাধ্যমে সূচিত হয়। কারণ বাংলাদেশে একটা অবৈধ কর্তৃপক্ষ আছে, বাংলাদেশে একটা বৈধ কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করতে হবে, যারা আইনের ভিত্তিতে পরিচালিত হবে, জনগণের ম্যান্ডেট নিয়ে প্রতিষ্ঠিত হবে এবং সেই লক্ষ্যেই শুধুমাত্র রাজনৈতিক কর্মী, সাধারণ মানুষ, নাগরিক নয়, পেশাজীবী যারা রয়েছেন, চাকরিজীবী যারা রয়েছেন, ব্যবসায়ী যারা রয়েছেন, সবার স্বার্থেই আসলে আমাদের কৃষক, শ্রমিক, খেটে খাওয়া মানুষ, গণতন্ত্রকামী মানুষ, রাজনৈতিক মানুষ, সকল দলমত নির্বিশেষে আসলে একটি বিষয়ে সবাই ঐক্যমত রয়েছে যে এই সরকারকে বিদায় নিতে হবে এবং এই সরকারকে বিদায়ের পথটি যত দ্রুত বাংলাদেশে নিশ্চিত করা যাবে তত বেশি বাংলাদেশে স্থিতিশীল গণতান্ত্রিক বাংলাদেশের দুয়ারটি উন্মুক্ত হবে। পরপর তারপরেও যে ধরনের ঘটনা ঘটছে, বিশেষ করে বাউল সম্প্রদায়ের উপর যেভাবে আক্রমণ হলো, যে ঘটনা ঘটছে এবং তারপরে প্রকাশ্যে কিছু অর্গানাইজেশনের তরফ থেকে বলে দেওয়া হচ্ছে যে তারা আলটিমেটলি মানবতা বিরোধী কাজ করেছেন এবং ধর্ম অবমাননা করছেন, বাউলদের ওপর বিভিন্ন রকম দাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। এটার কাউন্টার কি আওয়ামী লীগ করবে, ছাত্রলীগ করবে? এই গভর্নমেন্টটাই আসলে এই পুরো নির্যাতন দমন পীড়নের উপর প্রতিষ্ঠিত। এই গভর্নমেন্টটা আমরা বারবার এর আগেও বলেছি যে এটি এমন একটি গভর্নমেন্ট যেটা গভর্নমেন্ট অফ দ্য মব, ফর দ্য মব, বাই দ্য মব। এটি সত্যিকার অর্থে কোনো সেকুলার লিবারেল ডেমোক্রেটিক রিপাবলিক না, এটা একটা তৌহিদি রিপাবলিকে পরিণত হয়েছে বাংলাদেশ এবং যে কারণেই আজকে মৌলবাদী গোষ্ঠীগুলোই আসলে বাংলাদেশের পৃষ্ঠপোষকতা দেওয়া হচ্ছে সেটি নয়, মৌলবাদী গোষ্ঠীগুলো বাংলাদেশকে নিয়ন্ত্রণ করছে। তারা আসলে ড্রাইভিং সিটে আসলে বিভিন্ন উগ্রবাদী গোষ্ঠীগুলো রয়েছে এবং সে কারণেই কিন্তু আজকে মাজার আক্রান্ত হচ্ছে। সে কারণেই আউল বাউল আমাদের সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ, আমাদের নারীরা, আমাদের আদিবাসী সম্প্রদায়, আমাদের ভিন্ন ধর্মাবলম্বী জনগোষ্ঠী সবাই কিন্তু কোনো না কোনোভাবে আক্রান্ত হচ্ছে। যে কারণে বাংলাদেশ যেহেতু একটি টোটালি ললেস রাষ্ট্রে পরিণত হয়েছে, সে কারণে বাংলাদেশের সবাই আসলে কোনো না কোনোভাবে ভিকটিম হচ্ছে এবং যে কারণে কিন্তু এই আক্রমণের শিকারগুলো হচ্ছে। যারা হয়তো উগ্রবাদী গোষ্ঠীগুলোর ভাষায় কথা বলছে না, তারাই সেখানে লেলিয়ে দিচ্ছে, কখনো তারা সন্ত্রাসী বাহিনী লেলিয়ে দিচ্ছে, কখনো মব লেলিয়ে দিচ্ছে, কখনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লেলিয়ে দিচ্ছে এবং প্রত্যেকটি ক্ষেত্রে আমরা দেখছি যে যারা আক্রমণ করছে তারাই আবার উল্টো মামলা করছে এবং প্রত্যেক ক্ষেত্রেই এখন পর্যন্ত এমন একটি দৃষ্টান্ত নেই যে যেখানে এই অবৈধ দখলদার সরকার একটি পর্যন্ত পদক্ষেপ নিয়েছে যে এই নির্যাতন দমন পীড়নের ঘটনাগুলো ঘটেছে। যে কারণে এই যে ঘটনাগুলো ঘটছে, দমন পীড়ন নির্যাতনের ঘটনাগুলো ঘটছে, মাজারে আক্রান্ত করার ঘটনাগুলো ঘটছে, প্রত্যেকটি ক্ষেত্রে আসলে এটি আসলে দখলদার সরকারের স্ক্রিপ্ট অনুযায়ী পরিচালিত হচ্ছে। এর পরিচালনা, নির্দেশনা সব কিছু আসলে এই দখলদার সরকার নিজেই করছে। দখলদার সরকার নিজেই আসলে অপরাধী, এই সরকারটাই আসলে একটা ক্রিমিনাল গ্যাংয়ে পরিণত হয়েছে। তার কাউন্টার, কারণ ইতিমধ্যে যে প্রসেস চলছে শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় হলো, আপনারা তারপর বলেছিলেন যে আপনারা মানবেন না, আপনারা কিভাবে কামব্যাক করবেন এবং ইলেকশন প্রক্রিয়াতে আওয়ামী লীগ, ছাত্রলীগের রোল কি হবে? আসলে বাংলাদেশে ইলেকশন হওয়ার কোনো সুযোগই দখলদার সরকারের মাধ্যমে নেই। যেটি হবে সেটি হচ্ছে যে এক ধরনের সিলেকশন, এক ধরনের প্রহসনের ইলেকশন আজকে করার চেষ্টা করা হচ্ছে এবং এটি এমন একটি ইলেকশন হবে যা রায় যেমন পূর্ব থেকে নির্ধারণ করে রাখা হয়েছিল, ফলাফল আসলে পূর্ব থেকে নির্ধারণ করে নেওয়া হবে। এই আদালতে যেমন আইনি কোনো দৃষ্টিভঙ্গি, স্বচ্ছতা, নিরপেক্ষতার কোনো দৃষ্টিভঙ্গি ছিল না, ঠিক তেমনিভাবে এমন একটি ইলেকশনের দিকে তারা এগুচ্ছে যেখানে জনগণের কোনো অংশগ্রহণ থাকবে না। এবং আরও যদি আমি পরিষ্কার করে বলি, বাংলাদেশের জনগণ আসলে নির্বাচন মেনে নেবে না এবং বাংলাদেশের জনগণ আসলে নির্বাচন হতে দেবে না। কারণ যে নির্বাচনের দিকে এগুচ্ছে দখলদার সরকার, এই নির্বাচনের ফলাফল আসলে ইলেকশন কমিশন দিবে না। এই নির্বাচনের ফলাফল আসবে বিএনপি পার্টি অফিস থেকে, জামায়াতের পার্টি অফিস থেকে, এনসিপির পার্টি অফিস থেকে, লন্ডন থেকে, করাচি থেকে। তো যে কারণে যেই নির্বাচন বাংলাদেশ ইনক্লুসিভ হবে না, যে নির্বাচনে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করে আওয়ামী লীগ থাকবে না, যেই নির্বাচনে বাংলাদেশের মানুষের স্বাধীনভাবে পছন্দ করার স্বাধীনতা থাকবে না, সেই নির্বাচন বাংলাদেশে কোনো বৈধতা পাবে না। সেই নির্বাচন জনগণের দিক থেকে রাজনৈতিক বৈধতা, সাংবিধানিক দৃষ্টিভঙ্গি থেকে আইনি বৈধতা এবং নিরপেক্ষ স্বচ্ছতার দৃষ্টিভঙ্গি থেকে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা কোনোটি আসলে অর্জন করতে পারবে না। বাংলাদেশে এর আগেও একতরফা নির্বাচন করার চেষ্টা করা হয়েছে, সেই নির্বাচনের মাধ্যমে প্রতিষ্ঠিত সরকারকে কিন্তু বাংলাদেশের
জনগণ মেনে নেয়নি। 96 সালের 15 ফেব্রুয়ারি বিএনপি একতরফা নির্বাচন করেছিল এবং সেই নির্বাচনের মাধ্যমে গঠিত অবৈধ সরকার কিন্তু বাংলাদেশে 1 মাসের বেশিও তারা মেয়াদ টিকতে পারেন, যে কারণে কোনো ফেব্রুয়ারি নির্বাচনই বাংলাদেশে আসলে টিকবে না। আওয়ামী লীগ ছাড়া কোনো গণতান্ত্রিক নির্বাচন বাংলাদেশে সম্ভব নয়, বাংলাদেশের জনগণ সেটি বিশ্বাস করে না এবং এই প্রহসনের নির্বাচন যদি বাংলাদেশে করার চেষ্টা করা হয় তাহলে বাংলাদেশের স্থিতিশীলতা এবং ডেমোক্রেটিক ট্রানজিশন কোনোটি আসলে আসবে না। আপনারা ফাইট ব্যাক করবেন? অবশ্যই আমরা একটা লড়াইয়ের মধ্যে আছি এবং আমরা আসলে লড়াইয়ের শেষ ধাপে আছে বলে আমরা মনে করি এবং সেই লড়াইয়ের প্রথম ধাপ হচ্ছে দখলদার সরকারের বিদায়ের পথটা প্রশস্ত করা এবং সেই লক্ষ্যেই কিন্তু আমরা আমাদের আন্দোলনকে বেগবান করার চেষ্টা করছি। মানুষের অংশগ্রহণ বাড়ছে, মানুষের সক্রিয়তা বাড়ছে, মানুষের ক্ষোভ বাড়ছে, মানুষের প্রতিবাদ প্রতিরোধের স্ফুলিঙ্গ বাড়ছে, কারণ দেশটাই আসলে কারাগারে পরিণত হয়েছে। বাংলাদেশের সকল নাগরিক আসলে কোনো না কোনো মামলার আসামিতে পরিণত হয়েছে। বাংলাদেশের জনগণের জীবন জীবিকা নিরাপত্তা প্রত্যেকটি ক্ষেত্রে আসলে কুক্ষিগত হয়েছে। বাংলাদেশের সার্বভৌমত্ব, আমাদের নিরাপত্তা সবকিছু কম্প্রোমাইজ হয়েছে এবং যে কারণেই বাংলাদেশের জনগণের জীবন জীবিকা, স্বাধীনতা, আত্মমর্যাদা এবং গণতন্ত্র পুনরুদ্ধার করার স্বার্থে আসলে এই আন্দোলনকে চূড়ান্ত ধাপে উত্তীর্ণ করার কোনো বিকল্প বাংলাদেশে নেই। যে কারণে আজকে আমি মনে করি যে আমাদের সংগ্রামকে একেবারে খুবই শক্তিশালী জায়গায় যাওয়ার দিকেই আসলে বাংলাদেশের বিদ্যমান বাস্তবতা ঠেলে দিচ্ছে, যেই বাস্তবতায় আসলে মানুষ প্রতিরোধ গড়ে তুলবে। শুধুমাত্র অবৈধ কর্তৃপক্ষকে না বলবে না, শুধুমাত্র দখলদার সরকারকে সমস্ত ধরনের যেভাবে প্রতিরোধ গড়ে তোলা যায় সেটির মধ্যে সীমাবদ্ধ থাকবে না। বাংলাদেশের সমস্ত নাগরিক এই সক্রিয়ভাবে এই দখলদার সরকারের কাছ থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়ে সক্রিয় বিরোধিতার দিকে অবতীর্ণ হবে। প্রত্যেকটা মানুষ এই জায়গা থেকে ভূমিকা রাখবে। আমাদের পেশাজীবী যারা রয়েছেন তারা দখলদার সরকারকে সহযোগিতা করবে না, কৃষক শ্রমিক যারা রয়েছেন তারা প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলবে। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, তরুণেরা যাদের ভবিষ্যৎ নিয়ে আজকে ছিনিমিনি খেলা হচ্ছে, তারা রাজপথে দুর্বারভাবে এর জবাব দেবে এবং এটির মধ্য দিয়ে আমাদের আসলে একটা ব্যাপক জনসমর্থন ভিত্তিক একটা প্রতিরোধী গণতান্ত্রিক আন্দোলন বাংলাদেশে হবে এবং এটি আমি মনে করি যে দখলদার সরকারের সমস্ত আস্তানা গুড়িয়ে দিবে, অবৈধ কর্তৃপক্ষের নিশানা বাংলাদেশ থেকে মুছে দেবে এবং বাংলাদেশে আবারও জনগণের মালিকানা প্রতিষ্ঠিত করবে। 30 তারিখের কর্মসূচিতে পার্টিসিপেট করার জন্য বাংলাদেশের মানুষকে কিছু বলতে চান? আজকে বাংলাদেশের সমস্ত স্তরের জনগণের প্রতি আহ্বান থাকবে যে লড়াইয়ের মধ্যে আমরা আছি, এটি শুধুমাত্র কোনো রাজনৈতিক দলের লড়াই নয়, এটি গণতন্ত্রের জন্য লড়াই। যে সংগ্রামের মধ্যে আছে এটি বাংলাদেশের জনগণের আত্মমর্যাদা প্রতিষ্ঠার লড়াই, এটি অবৈধ কর্তৃপক্ষকে হটিয়ে বাংলাদেশে গণতন্ত্র এবং বৈধ কর্তৃপক্ষ প্রতিষ্ঠার লড়াই। যে কারণে যেখানে যে অবস্থায় আছেন সেখান থেকে প্রতিরোধ গড়ে তুলতে হবে, এই দখলদার সরকারকে অসহযোগিতা করতে হবে, সমস্ত ধরনের সমর্থন প্রত্যাহার করে নিতে হবে এবং দখলদার সরকার যেন একটা অকার্যকর যেই দখলদার সরকার একটা অকার্যকর ব্যর্থ রাষ্ট্র বাংলাদেশে গড়ে তুলেছে, সেই সরকারকে আসলে অকার্যকর করে দিয়ে বাংলাদেশের জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হবে। যে কারণে ছাত্র, শ্রমিক, পেশাজীবী, চাকরিজীবী, ব্যবসায়ী, সিভিল সোসাইটির প্রতিনিধিবৃন্দ, তরুণ প্রজন্ম, দলমত নির্বিশেষে সবাইকে আসলে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের এই লড়াইয়ে শামিল হওয়ার জন্য আহ্বান জানাবো। কারণ বাংলাদেশের জনগণের সামনে গণতন্ত্র ছাড়া কোনো বিকল্প নেই। বাংলাদেশের জনগণ যেন স্বাধীনভাবে পছন্দ করতে পারে, বাংলাদেশের যেন লিবারেল ডেমোক্রেসি প্রতিষ্ঠিত হয়, বাংলাদেশের যেন কম্পিটিটিভ ডেমোক্রেসি প্রতিষ্ঠিত হয়, বাংলাদেশের রাজনীতি যেন বাংলাদেশের জনগণের ইচ্ছা দ্বারা নির্ধারিত হয় এবং বাংলাদেশকে কেউ যেন আর এই শুধুমাত্র নিজেদের ব্যক্তিগত গোষ্ঠীগত স্বার্থে পরিচালিত করতে না পারে, সেই লক্ষ্যে আমাদের লড়াইয়ের কোনো বিকল্প নেই। লড়াইয়ের মাধ্যমে ফয়সালা করতে হবে এবং দখলদার সরকারের আস্তানা গুড়িয়ে দিয়েই আসলে ভবিষ্যৎ বাংলাদেশের ভিত্তি আমাদেরকে তৈরি করে নিতে হবে। ছাত্রলীগের কর্মীদের এখনও দেখা যাচ্ছে যে খুন করে ঝুলিয়ে দেওয়া হচ্ছে। আপনারা সেই ছবি পোস্টও করেছিলেন। এখনও পর্যন্ত ছাত্রলীগের কর্মী সমর্থকরা মার খাচ্ছেন, তাদের খুন করা হচ্ছে। ছাত্রলীগ সভাপতি হিসেবে ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে কি বলতে চান? বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা আজকে অসম্ভব দৃঢ়তার সঙ্গে, সাহসিকতার সঙ্গে, বুকের মধ্যে বারুদ নিয়ে, দেশের প্রতি ভালোবাসা নিয়ে এবং জনগণের প্রতি গভীর মমত্ববোধ নিয়ে তারা লড়াই করে যাচ্ছে। তারা হাসতে হাসতে কারাগারে যাচ্ছে, তারা সার্টিফিকেট হারিয়েও বাংলাদেশের বার্থ সার্টিফিকেট ডিগনিটি রক্ষা করার জন্য তারা লড়াই করছে, তারা ছাত্রত্ব হারিয়েও বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য কাজ করছে। তারা হয়তো শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছে না, কিন্তু বাংলাদেশের মানুষের কাছে তারা গণতন্ত্রের যে অনুশীলনের জন্য সংগ্রাম করার যে চেষ্টা সেটি তারা বেগবান করছে। বাংলাদেশের প্রিজন ভ্যান, বাংলাদেশের কারাগারগুলো আসলে আমাদের আলোকিত সাহসী তারুণ্যের একটা মুক্তির ঠিকানা। আওয়ামী লীগ কি ডিসেম্বরে বিজয় উৎসব করতে যাচ্ছে? এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। প্রসঙ্গটি হঠাৎ করে শুনে অনেকের মনে বা অনেকের কানে হয়তো হঠাৎ খটকা লাগতে পারে যে আওয়ামী লীগ ডিসেম্বরে বিজয় উৎসব মানে আওয়ামী লীগ তো এই মুহূর্তে নির্বাসনে, আওয়ামী লীগ তো এই মুহূর্তে নিষিদ্ধ, রাজনৈতিকভাবে সরকারি প্রজ্ঞাপন জারি করে নিষিদ্ধ করে রাখা হয়েছে, সেই আওয়ামী লীগ ডিসেম্বরে বিজয় উৎসব করতে যাচ্ছে। এগুলো কি বলেন, কি বলছেন এইসব? কিন্তু বাস্তবতা হলো এটাই। কারণটা হচ্ছে বর্তমান যে বন্দোবস্ত, এই বন্দোবস্তের যেখানে শেকল বাঁধা ছিল, সুতো বাঁধা ছিল, সেই শিকল ছেড়ে যাওয়ার অবস্থা ইতিমধ্যেই হয়ে গেছে। বিশেষ করে ধরুন যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে পৃষ্ঠপোষকতা ছিল, সহযোগিতা ছিল, সেগুলো কিন্তু ইতিমধ্যেই ছিঁড়ে যেতে শুরু করেছে। আপনারা খেয়াল করেছেন যে এই অঞ্চলে চীনের কর্তৃত্ব, চীনের প্রভাব ক্রমেই বাড়ছে। ক্রমেই বাড়বার কারণে মার্কিন যুক্তরাষ্ট্র মনে করছে যে এই মুহূর্তে ভারতকে ছাড়া চীনের এই কর্তৃত্বকে কোনোভাবে খর্ব করা যাবে না। শুধু তাই নয়, গতকালকের একটি খবর যে চীনের পণ্যের উপর ভারতের প্রভাব তীব্রভাবে, বর্তমান ভারতের বিজেপি সরকারেরও চোখ কুঁচকে গেছে যে চীনের প্রভাবটা ভারতেও কিভাবে বাড়ছে। এই যখন অবস্থা, তখন মার্কিন যুক্তরাষ্ট্র একান্তভাবে মনে করছে যে না, এখানে ভারতকে লাগবে এবং ভারতকে লাগতে হলে ভারতের অন্যতম একটা এজেন্ডা বা শর্ত থাকবে যে ভারতের পূর্ব সীমান্তে যে অঞ্চলটি, এটিকে আরেকটি নয়া পাকিস্তান হতে দেওয়া যাবে না।
এই দাবি থেকে, এই প্রত্যাশা থেকে মার্কিন যুক্তরাষ্ট্র আসলে অনেকটা ছুটে গেছে। আরেকটি জিনিস যে এই যে বর্তমান বাংলাদেশে যে বন্দোবস্ত আছে, এই বন্দোবস্ত সর্বক্ষেত্রে গত 16 মাস সর্বক্ষেত্রে ব্যর্থতা আমরা 17 মাসে পড়তে যাব আর কয়েকদিনের মধ্যে, সর্বক্ষেত্রে লেজে গোবরে পাকিয়ে ফেলেছে এই বর্তমান ইউনূস সরকার, বর্তমান রাজনৈতিক দলগুলো। এই লেজে গোবরে পাকিয়ে ফেলাটাই দেশি বিদেশি আন্তর্জাতিক সূত্রের কাছে একটা গ্রহণযোগ্যতা পেয়েছে, বিশেষ করে আওয়ামী লীগকে চাই। ইতিমধ্যে আপনারা খেয়াল করেছেন যে আওয়ামী লীগের প্রতি সমর্থন, আন্তর্জাতিক মহলের, বিশ্ব সম্প্রদায়ের সমর্থন, অকুণ্ঠ সমর্থন। সর্বশেষ দেখলেন যে বাংলাদেশে কমনওয়েলথ মহাসচিব 4 দিনের একটি সফরে এসেছিলেন। 4 দিনের সফরে এসে এমন কোনো পক্ষ নেই যাদের সঙ্গে তিনি বৈঠক করেননি। ডক্টর ইউনূস থেকে শুরু করে সরকারের বিভিন্ন পক্ষ, নির্বাচন কমিশন এবং প্রায় সকল রাজনৈতিক দল, আপনারা খেয়াল করেছেন যে আওয়ামী লীগের সাথে কমনওয়েলথ মহাসচিব বৈঠক করেছেন, অনলাইনে এবং অফলাইনে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা সাইন বহন করে। শুধু কমনওয়েলথ না, জাতিসংঘ এবং আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা থেকে শুরু করে প্রভাবশালী বিশ্বের যত দেশ আছে, ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকা এবং ভারত আছে। ভারত আওয়ামী লীগকে পৃষ্ঠপোষকতা করছে। আমি বরাবর একটা কথা বলি যে ভারত আসলে আওয়ামী লীগ করে, ভারতের সরকার, বিরোধী দল এবং ভারতের জনগণ আওয়ামী লীগ করে। সর্বভারত আওয়ামী লীগের সাথে। সেই আওয়ামী লীগকে ঠেকিয়ে রাখবেন কিভাবে? সেই আওয়ামী লীগকে দমিয়ে রাখবেন কিভাবে? দমিয়ে রাখা, ঠেকিয়ে রাখা যাচ্ছে না। আমি শুরুতে বলেছি যে আওয়ামী লীগকে ডিসেম্বরে বিজয় উৎসব করবে, অত্যন্ত পরিতাপের বিষয়। 54 বছর পর গত বছর ডক্টর ইউনূস যখন আসে ক্ষমতায়, গত বছর থেকে ডিসেম্বরকে যেন ম্লান করে দেওয়ার সর্বচেষ্টা বিদ্যমান। গত বছর ডিসেম্বরের যে আয়োজনগুলো থাকে, বিশেষ করে জাতীয় প্যারেড স্কোয়ারে প্যারেড থেকে শুরু করে যে আনুষ্ঠানিকতা থাকে, ইউনূস সরকার এসে গত বছর সেগুলো করেনি। এবছরও সেগুলো করার সিদ্ধান্ত নেই। অর্থাৎ মুক্তিযুদ্ধের বাংলাদেশ, মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে, ডিসেম্বরকে কেন্দ্র করে আমাদের যে আবেগ, যে অনুভূতি জেগে ওঠে বা আবেগ যে আমরা লালন করি, সেই আবেগকে ধ্বংস করবার সকল ধরনের প্রচেষ্টা ইউনূস সরকারের মধ্যে আছে। সেই প্রচেষ্টায় ডিসেম্বর নেই করে দেওয়া হচ্ছে। এখন প্রশ্ন আসছে যে চারিদিকে যে অবস্থা, আন্তর্জাতিক বিশ্ব, দেশীয়, বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যেও নানা রকম ক্রিয়া প্রতিক্রিয়া চলছে যে আসলে কি হবে, দেশটা একদম ব্যর্থ হয়ে গেছে, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিপন্ন হবার সম্মুখীন। পাকিস্তানি পক্ষ বাংলাদেশকে কোনো কোনো ক্ষেত্রে পূর্ব পাকিস্তান মনে করছে, কোনো কোনো পক্ষ থেকে ইতিমধ্যে পূর্ব পাকিস্তান হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে, প্রকাশ্যে না হলেও নেপথ্যে। এই যখন অবস্থা, তখন প্রত্যেকটি পক্ষ, দেশি বিদেশি প্রত্যেকটি পক্ষ, যারা বাংলাদেশের শুভাকাঙ্ক্ষী, যারা বাংলাদেশের ভালো চায়, তারা মনে করছে যে আওয়ামী লীগের ফিরতেই হবে। এই ফিরতে হবে যখন, তখন নানা সমীকরণ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আপনারা জানেন যে এই যে বাংলাদেশের একজন খেলোয়াড় আছে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, কদিন আগে ভারতে গিয়ে বৈঠক করে ভারতের কাছ থেকে প্রেসক্রিপশন নিয়ে আসছেন। প্রেসক্রিপশনগুলো এখনো যদিও বাস্তবায়ন চোখে পড়ছে না, কিন্তু ভেতরে ভেতরে ব্যাপক ক্রিয়া প্রতিক্রিয়া শুরু হয়ে গেছে। এই খলিলুর রহমান ভারত সফর করে এসেই কাতারের রাজধানী দোহা সফরে গেছেন। আজকে 28 তারিখ, আমরা যে মুহূর্তে কথা বলছি, 28 তারিখ তার ফেরার কথা। তিনি ফিরবেন। দোহাতে তার যাওয়ার মূল লক্ষ্য মূলত এই অঞ্চলের, মধ্যপ্রাচ্য, দক্ষিণ পূর্ব এশিয়া, ইন্দো প্যাসিফিক অঞ্চলের এই কাতারের দোহা হচ্ছে মার্কিন মূল কেন্দ্র। এই অঞ্চলের নিয়ন্ত্রণের নীতি নির্ধারকদের এখান থেকে নীতি নির্ধারণ হয়। বাংলাদেশ নিয়ে, এই যে বাংলাদেশের যে পতন হয়েছে, শুধু আওয়ামী লীগের পতন না, গত 16 মাসে যে বাংলাদেশের পতন হয়েছে, এই পতনের ষড়যন্ত্রের মূল কেন্দ্র হচ্ছে কাতারের দোহা।